আসসালামু আলাইকুম। সম্প্রতি সাবেক ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। যে নির্দিষ্ট বিষয় নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়গুলো শুরুতে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই কথা বলবো চিন্ময় দাস গ্রেপ্তারের ঘটনা নিয়ে। ভারতের সহযোগিতা চেয়েছে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, এবং তারপরের যে বিষয়টা আসবে সেই বিষয়টা হচ্ছে ভারত এই চিন্ময় দাসের মুক্তির দাবিতে এবং সংখ্যালঘু হামলার কথা উল্লেখ করে একটা বিবৃতি প্রকাশ করেছে। তারপর কথা বলবো এই চিন্ময় দাসকে নিয়ে আজকে চট্টগ্রাম আদালতে যে হত্যাকাণ্ড ঘটলো সেই ঘটনাটা নিয়ে, এবং আরেকটা বিষয় উল্লেখ করব সেটা হচ্ছে এই চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। তারপরে ইসকন সদস্যরা ওইখানকার মসজিদে হামলা করেছে, মসজিদের গ্লাস ভেঙেছে। এই বিষয়গুলো কি শুধুই একটা ঘটনা, নাকি এর পেছনে ভিন্ন কোনো কারণ আছে? সেই বিষয়টি নিয়ে আজকে আমার আলোচনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারতের সহযোগিতা চেয়েছে ইসকন। এখন সংখ্যালঘু ভাইদের পক্ষ থেকে বলা হচ্ছে ইসকন কোনো রাজনৈতিক সংগঠন না, এবং এই চিন্ময় দাসকে ইসকন অন করে না, বা এই চিন্ময় দাস ইসকনের কেউ না, কারণ তিনি ইসকন থেকে বহিষ্কৃত নেতা। এখন আমার প্রশ্ন, যেহেতু এই চিন্ময় দাস ইসকন থেকে বহিষ্কৃত নেতা, সেই ক্ষেত্রে একজন বহিষ্কৃত নেতা যার বিরুদ্ধে মামলা হয়েছে এবং যাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে, আপনাদের নেতা না, কিন্তু তার মুক্তির জন্য তাহলে আপনারা কেন ভারতের সহযোগিতা চাইছেন? যদি আপনারা মনে করেন যে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা অযৌক্তিক, সেক্ষেত্রে আপনি আবেদনটা জানাতে পারেন বাংলাদেশ সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু আমরা কি দেখলাম, আপনারা সরাসরি সহযোগিতা চেয়েছেন কার? সরাসরি সহযোগিতা চেয়েছেন ভারত সরকারের। আপনাদের সরকার কি ভারত সরকার? বাংলাদেশে বসবাস করেন, ভারতের সহযোগিতা চান। এটা আসলে বাংলাদেশের জনগণ হিসেবে আমরা মানতে পারি না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের ভাইরা আমরা একত্রে মিলেমিশে সম্প্রীতি বজায় রেখে আমরা চলতে চাই এবং পরস্পরকে সহযোগিতা করতে চাই। কিন্তু যখন দেখি যে ইসকনের একটা বহিষ্কৃত নেতার মুক্তির জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা ভারতের হস্তক্ষেপ কামনা করেন, এটা কি আসলে দেশদ্রোহিতা নয়? ভারত আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কে? একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ভারত কখনোই আমাদের দেশে হস্তক্ষেপ করতে পারে না। এই বিষয়টা আমাদের সংখ্যালঘু ভাইদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করে দেখা উচিত, যে এই যে ইসকন যেভাবে ভারতের হস্তক্ষেপ চাইলো, এটা আসলেও যৌক্তিক কিনা। এবং 2 নম্বর আমার যে পয়েন্টটা, সেটা হচ্ছে ভারতের বিবৃতি। তার মানে ইসকন থেকে সহযোগিতা চাওয়ার পরেই বাংলাদেশের সংখ্যালঘু হামলা এবং চিন্ময় দাসকে মুক্তির জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বিবৃতি দিয়েছেন, এবং সেখানে তারা বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু হামলা হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। এখন একটা অপরাধীকে ধরলেই সে কি সংখ্যালঘু? মুসলিমরা অপরাধ করলে যখন তাকে জেলখানায় রাখা হয়, তখন কি আমরা বলতে চাই যে এটা মুসলিম নিধন হচ্ছে? একটা অপরাধ করলে তাকে বাংলাদেশের আইনে তাকে সাজা দেওয়া হবে এবং বাংলাদেশের আইনেই তার বিচার করা হবে। কিন্তু আমরা কি দেখলাম, সরাসরি ভারত সরকার থেকে হস্তক্ষেপ শুরু হয়ে গেল এবং ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। ভারতের এজেন্ডা তো আমরা জানি। এই যে চট্টগ্রামে, এই চট্টগ্রামে তারা কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে? কয়েকদিন আগে বিজেপি নিয়ন্ত্রিত টিভি চ্যানেল রিপাবলিক বাংলায় আমরা দেখেছি, সেখানে তারা কিভাবে বলেছেন, ম্যাপ করে দেখিয়েছেন যে চট্টগ্রামকে ভারতের অংশ হিসাবে একভূতি করার জন্য, মানে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে তারা ভারতের সাথে একভূতি করতে চায়। এই যে দুঃস্বপ্ন তারা দেখে, সেই দুঃস্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই তারা এখন এই যে চট্টগ্রামে এই সব ঘটনা ঘটাচ্ছে। এবং 3 নম্বর আমার যে বিষয়টা, 3 নম্বর বিষয়টা অত্যন্ত মর্মান্তিক। একজন অপরাধী বা একজন ব্যক্তির যে রায়, সেই রায়ে একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তার প্রতিবাদে সংখ্যালঘু নাম দিয়ে এই যে
কাণ্ডকলাপ করলো, একজন আইনজীবীকে পিছন থেকে জবাই করে হত্যা করা হলো, একজন মানুষকে হত্যা করা হলো। এখন এই যে যে হত্যা করা হলো, এই হত্যার বিচার যখন বাংলাদেশের আদালত থেকে করা হবে, তখন বলা হবে ডক্টর ইউনূসের সরকার হিন্দু নিধন করছে, সনাতনীদের উপর নির্যাতন চালাচ্ছে। এই যে যে তাদের বয়ানগুলো তারা তৈরি করছে, অপকর্মগুলো করে বয়ান তৈরি করছে এবং বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা এইভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবে হিন্দু ভাইদের বিরুদ্ধে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বাংলাদেশে সবার বসবাস করার অধিকার আছে, কিন্তু সবাই সমান অধিকার নিয়ে চলবে। যখন আমাদের বাংলাদেশের বিভিন্ন আলেমদের গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছিল, বছরের পর বছর জেলখানায় নেওয়া হয়েছিল, কই আমরা মুসলিমরা তো এক হয়ে গিয়ে আমরা তো আদালতে ভাঙচুর করিনি, আমরা তো ওইখানে গিয়ে আল্লামা সাঈদের মুক্তির জন্য তো আমরা ওইখানে কাউকে মারপিট করিনি, কাউকে জবাই করিনি, আমরা তো মামুনুল হকের মুক্তির জন্য গিয়ে দাঁড়াইনি, আমরা তো বিভিন্ন আলেম ওলামাদের যখন ধরে নিয়ে যাওয়া হয়েছিল, যখন জেলখানায় পাঠানো আমরা তো ওইখানে যায় হট্টগোল করিনি, তারা বছরের পর বছর কারাগারে ছিল। এখন আমি যদি ওই ব্যাপারকে চিন্তা করে যদি বলি মুসলিম নিধন, আপনারা কি সেটা মেনে নেবেন? ভারত সরকার যেভাবে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করছে, এটা কি ঠিক করছে? এবং নেক্সট যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদে হামলা করা হয়েছে, মসজিদের গ্লাস ভাঙচুর করা হয়েছে এই ইসকনের নেতৃত্বে। এখন এখন আমার প্রশ্ন, এই যে মসজিদ ভাঙা হচ্ছে চট্টগ্রামে, কেন ভাঙা হচ্ছে? বাংলাদেশে চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার যে ছাত্র আছে, 13 লাখের উপর ছাত্র আছে, সারা বাংলাদেশে অত হিন্দু আছে বা সনাতনী ভাইরা আছে। তো আপনারা কি চাচ্ছেন যে এই হাটহাজারী মাদ্রাসার এই ভাইদের খেপিয়ে দিয়ে বাংলাদেশে একটা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য? যখন আমার ধর্মীয় অনুভূতিতে আপনারা আঘাত হানবেন, তখন অবশ্যই মুসলিম হিসাবে আমরা গিয়ে রাজপথে আন্দোলন করব এবং এটা প্রতিহত যখন করতে যাব, তখনই ভারত এবং থেকে বিভিন্ন ভাবে প্রচার করা হবে যে সনাতনীদের বাংলাদেশ থেকে তাড়াতে চাচ্ছি। এখন আমার প্রশ্ন, এই যে যে আপনারা মসজিদ ভাঙচুর করলেন, এই বিষয় নিয়ে রিপাবলিক বাংলা সহ ভারতের টিভি চ্যানেলগুলো কি একটাও নিউজ করেছে? মানে আপনারা উস্কানি কেন দিচ্ছেন? উস্কানি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। আপনারা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, সেই পরিকল্পনা সফল হবে না। এখন আমি আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কখনোই উস্কানিতে পা দেবেন না। গভীর ষড়যন্ত্র চলছে, বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সরিয়ে একটা সামরিক শাসন আনার চেষ্টা চলছে এবং ভারত থেকে বিভিন্নভাবে চট্টগ্রাম বিভাগকে তাদের সাথে একভূতি করার যে এজেন্ডা নিয়ে তারা কাজ করছে এবং হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার যে পায়তারা তারা চালাচ্ছে, সেই ফাঁদে কখনোই পা দিবেন না। আপনাদের কখনোই সনাতনী ভাইদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার নেই। আপনারা সবসময় স্লোগান দিবেন যে আমাদের ভাইয়ের যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার চাই। আদালতের মাধ্যমে আমরা বাংলাদেশের যে আইন আছে সেই আইনের মধ্যে থেকে বিচার চাই। বাংলাদেশ সরকার অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার করবে। আপনারা শুধু শুধু অতি উৎসাহী হয়ে তাদের কোনোভাবে পাল্টা হামলা চালাতে যাবেন না। আপনাদের মসজিদে হামলা করেছে, এটা আমাদেরও কলিজায় লেগেছে, কিন্তু এই ফাঁদে পা দেওয়া যাবে না। আপনারা মুসলিমরা যখনই এটার প্রতিবাদে গিয়ে একটা মন্দির ভাঙতে যাবেন, তখনই দেখবেন বহির্বিশ্ব থেকে সংখ্যালঘু হামলার যে প্রোপাগান্ডা তারা চালাচ্ছে সেটাকে আরো বাড়িয়ে দিবে। এই জন্য আমাদের শান্ত থাকতে হবে, দেশবাসীকে অবশ্যই শান্ত থাকতে হবে। কোথাও কোনো উশৃঙ্খলতায় আমাদের জড়ানো যাবে না। প্রয়োজন হলে আমরা এতদিন মন্দির পাহারা দিয়েছি, এখন মসজিদ পাহারা দিব। এবং তারা যতই উশৃঙ্খলতা করার চেষ্টা করুক, দেশের আইনে তাদের বিচার করা হবে। কি আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ দেশবাসীকে শান্ত থাকার জন্য বলেছে এবং তিনি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এর বিচার করবে, আপনারা কেউ উশৃঙ্খলতা করবেন না। আমিও দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেউ উশৃঙ্খলতায় পা দিবেন না, কেউ ফাঁদে পা দিবেন না। এটা ভারতের এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা বিশাল এজেন্ডা এবং সেই এজেন্ডা নিয়েই তারা কাজ করছে। আমরা কখনো এই এজেন্ডা সফল হতে দিব না। তারা যতই উস্কানি দিক, কোনো উস্কানিতে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের তৌহিদি জনতা
কেউ পা দেবে না। প্রয়োজন হলে আমরা ধৈর্যের পরীক্ষা দিব, ধৈর্যের পরীক্ষা দিব এবং প্রয়োজন হলে আমরা আমাদের আদালতের সহায়তা নিব, আমাদের সরকারের সহযোগিতা নিব। এর বিচার সরকার করবে এবং সরকার কঠোর হস্তে এদের দমন করবে। কিন্তু আমাদের কোনো জনগণ যাতে আইন নিজের হাতে তুলে নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে যাতে কোনোভাবে বিতর্কিত করতে না পারে, সেদিকে সবাই সদা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।